আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন, শিগগিরই আইনে রূপান্তর। গাড়ি ভাঙচুরের গুজবে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত 7, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। গণহত্যা মামলায় সেনা ও পুলিশ কর্মকর্তা সহ 8 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ, 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। এবং স্বাধীনতার 53 বছরেও বিচার বিভাগ পৃথক না হওয়ায় আইনজ্ঞদের ক্ষোভ, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রাজনৈতিক দলের অপরাধ বিচারের ক্ষেত্রে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় বাংলাদেশ আইন কর্মকর্তাদের সংশোধনী অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন বাতিলপূর্বক অধ্যাদেশ জারির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিবছর 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসঙ্গে পালনের সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে, এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারেন। সৃজনশীলতার বিকাশ ঘটে দেশে, এমন শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কেবল চাকরি প্রার্থী তৈরি হচ্ছে, এটা কাম্য নয়। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি আরও বলেছেন, তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে, এটি সমস্যা তৈরি করবে। 2 প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছেন, এমন অভিযোগে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিকেল 3টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ হয়। উভয় কলেজের শিক্ষার্থীরা সড়কের 2 পাশে অবস্থান নিয়ে পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এই 2 কলেজের 7 শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মুদাসসির আলী। এ বিষয়ে আরও জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। মুদাসসির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জেনেছি যে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের একটি খারাপ অবস্থা চলছে, সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে রয়েছে। আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। দর্শক, আমরা সংযুক্তি স্থাপন করতে না পারে চলে যাচ্ছি পরের খবরে। 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোরও আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক আইজিপি আব্দুল আল মামুন ছিলেন আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা, আর এনটিএমসিজির ডিজি জিয়াউল আহসানকে তিনি তুলনা করেন বসনিয়া হার্জেগোভিনিয়ার কসাই কারোজ্জিতেজের সঙ্গে। আরও জানাচ্ছেন পাপ্পু। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 7 পুলিশ ও 1 সেনা কর্মকর্তাকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ বাকিরা।
এরপর তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের মদতে যে হত্যাযজ্ঞ চালানো হয় তা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, পুলিশকে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করার অপরাধ তারা সংগঠিত করেছেন। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। গুম খুনের জন্য এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই খ্যাত রাদোভান কারাদ্জিচের সঙ্গে তুলনা করেন তিনি। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। জিয়াউল আহসান আয়নাঘর নামে কিছুই সৃষ্টি করেননি বলে দাবি করেন তার আইনজীবী। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। প্রিজন ভ্যানে তোলার সময় জিয়াউল আহসান বলেন একই কথা। আর বিচার কার্যক্রম চলাকালীন কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আর আসামি পক্ষ জামিন আবেদন করলেও তা বাতিল করেন আদালত। এদিকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। স্বাধীনতার পর মোট 46 দফায় বিচার বিভাগ পৃথকীকরণের পদক্ষেপ নেওয়া হলেও আজও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজ্ঞরা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তারা এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন। বিচারহীনতার সংস্কৃতির কারণেই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল বলেও উল্লেখ করেন আলোচকরা। এমআর আসাদের রিপোর্ট। বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে রাজনৈতিক দলগুলো উচ্চকিত থাকলেও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়নি। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে একটি মানবাধিকার সংগঠন, যেখানে বিচার বিভাগের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন আইনজ্ঞরা। But the respect of the people for the judiciary has been on the wane, has been on the decline. ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগের ব্যর্থতা জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষকে যুক্ত করেছে বলে উল্লেখ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির। বিচারহীনতা কাকে বলে এবং বিচারহীনতা কতটা নির্মম হতে পারে তার প্রতিফলন ছিল যখন ছাত্রদের সাথে সাধারণ মানুষ এক হয়েছিলেন। পরিস্থিতিটা এখন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং প্রত্যেকটি মানুষ যে সমস্ত ভোগান্তির মধ্যে আছে সে ভোগান্তিটা তারা নিজেরা উপলব্ধি করে প্রত্যেকটি ব্যবস্থা নেবেন। বিচার বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় নানা বৈষম্য তুলে ধরেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। সাবঅর্ডিনেট জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে 59 বছর বয়সে, আর হায়ার জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে হচ্ছিল 67 বছর বয়সে। 8 বছরের এত ব্যাপক ব্যবধান পৃথিবীর কোথাও নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও নাই, পাকিস্তানেও নাই। সংবিধানের 16টি সংশোধনীতে রাষ্ট্রের চেয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা বেশি ছিল বলে জানান সাবেক বিচারক মাজদার হোসেন। মির্জা গোলাম হাফিজ 46টা সভা করেছিল দিদেন মিনিস্টার, বিচার বিভাগ কিভাবে পৃথক করা যায় পারেননি। আব্দুল মতিন খসরু সহ আওয়ামী লীগের ইউসুফ সাহেবেরা বিচার বিভাগ পৃথকী করার জন্য বিল এনেছিলেন, কিন্তু কোনোটাই আলোর মুখ দেখেনি। প্রধান বিচারপতি পূর্ণ নিয়ন্ত্রণ না পেলে বিচারিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বলে মত দেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী আইনের পূর্ণ প্রয়োগে যেন হস্তক্ষেপ না হয় সে ব্যাপারে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেছেন।
সংস্কারের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিতের সুযোগ রাখার পরামর্শের কথাও জানান সচিব। আর কমিশনকে ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়নি উল্লেখ করে লিখিত সুপারিশ চাওয়ার কথা জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, আগামীতে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফেনী ও কুড়িগ্রাম প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণকে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না বিএনপি, তবে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ নিয়ে বিএনপির অবস্থান ভুলভাবে ব্যাখ্যা দেয়া হচ্ছে। সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। সব জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা জানান তিনি। তাদেরকে একটু সময় দিতে হবে, ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো। এদিকে কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, আবারও যাতে স্বৈরাচারী অপশক্তি ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে, ভারসাম্য রক্ষা করা হবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। জনগণ রায় দিলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফার সংস্কার বাস্তবায়ন করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। 3 দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে ট্রাফিক পুলিশ। প্রথম দিনে বিভিন্ন সড়কে চলাচল কমলেও খুব একটা কড়াকড়ি ছিল না। আদালতের নির্দেশে শ্রদ্ধা জানিয়ে চালকরা বলছেন, বিকল্প আয়ের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে সবাইকে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা এসেছে মঙ্গলবার। প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশার দাপট অনেকটাই কম দেখা যায়। গত কয়েকদিনে যাদের রিকশা আটক হয়েছে সেসব মালিক ও চালকরা জড়ো হয়েছেন ট্রাফিক কার্যালয়ে। রিকশা ফেরত না পেয়ে জানালেন তাদের কষ্টের কথা। 3 দিনের মধ্যে বললে তো 12 লক্ষ লোককে আপনার সামলা সম্ভব না। এগুলোর কোনো কাগজ করা লাগবে, এটা আয়ত্তে আনার লাগবে। এটা বন্ধ করা মানে অর্থ নষ্ট করা সম্পদ। কর খাইয়া শুল্ক খাইয়া আপনারা প্রতিদিন আপনারা হাজার টন মাল আপনারা কি করে শিপমেন্ট নিতেছেন। বাট আমরা যখন গরিব মানুষ এই জিনিসগুলা চালাইয়া নিয়ে কিনে যখন আমরা রাস্তায় বের হই তখন আমাদের অবৈধ বলা হয়। যাপিত জীবনের ব্যস্ততায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ না করার দাবি জানিয়েছেন চালকরা।
এটা নিষিদ্ধর একটা টাইম এবং সময় দিতে হবে। এই 3 দিন 5 দিন 1 সপ্তাহ নিম্নতম আলো 15 দিন সময় দিতে হবে, দিলে গরিবরা বিকল্প পথ বেছে নিবে। গাড়িগুলো নিয়ে বাজেয়াপ্ত করে দেয়, এখন আর গাড়ি দিবে না, গাড়িটা কিনছি আমার সমিতিতে টাকা লইয়া। এদিকে অটোরিকশার কারণে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে জানালেন প্যাডেল চালিত রিকশা চালকরা। বন্ধ করলে সবার সুবিধা, কারেন্টের সুবিধা, মানুষের চলাফেরার সুবিধা, গাড়ি ঘোড়ার সুবিধা। একটা জিনিস দেয়, এটা ট্যাকেল দেওয়া হয়, এই একটা জিনিস থেকে 19 থেকে 20 হলে মনে হয় দুর্ঘটনা। ওটা তো দুর্ঘটনা, রানিং এর মধ্যে মনে যাইতেছে, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেল, বাংলো প্যাসেঞ্জারের বাংলো মানে ড্রাইভারের গতি হলো। আগে যাওয়ার রাস্তা নয়, তারপর আগে যাবো, মানে যা করে অটো রিক্সাওয়ালারা মানে সহ্য হওয়ার মতো। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন অন্যান্য বাহনের চালকরাও। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ব্লকেট কর্মসূচি পালন করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেন এবং পরে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় তারা। শিক্ষার্থীরা জানান তারা 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকের কর্মসূচি পালন করছেন। সেগুলো হলো নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, 24 ঘন্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ বিচার করা। যে হত্যাকাণ্ডটা আমাদের বোনের সাথে ঘটানো হয়েছে, এটা কোনো রিক্সা চালকের শুধু হত্যাকাণ্ড, রিক্সা চালক জড়িত না, এটা পুরো অবকাঠামোগত সিস্টেমটার সাথে জড়িত। প্রশাসনকে আমরা 53তম আবর্তনের শিক্ষার্থীরা 8টি দফা জানিয়েছি। এই 8টা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা 53তম আবর্তনের শিক্ষার্থীরা সকল ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক সকল কার্যক্রম আমরা বর্জন করেছি। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। প্রতিশোধ হিসেবে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান অবস্থায় যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে এতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি ছিল না। বাইডেন প্রশাসনের অনুমোদনের পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক অঞ্চলে রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 6টি মিসাইল ছুড়ে ইউক্রেন, যার মধ্যে 5টাই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে প্রতিহতের দাবি করেছে মস্কো। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন। এই হামলাকে রাশিয়ার বিরুদ্ধে উস্কানি উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এক পারমাণবিক নীতিমালা অনুমোদন দিয়েছেন। এতে কোনো অপারমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং তাতে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এদিকে পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় মোবাইল বোমা শেল্টার স্থাপন শুরু করেছে রাশিয়া। এর মাধ্যমে পারমাণবিক বিস্ফোরণের শকওয়েভ, রেডিয়েশনের পাশাপাশি প্রচলিত অস্ত্রের বিস্ফোরণ, ধ্বংসাবশেষ, রাসায়নিক পদার্থ ও আগুনের মতো বিভিন্ন ঝুঁকি থেকে 48 ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকা সম্ভব। রাশিয়ার সঙ্গে যুদ্ধের 1000তম দিন উপলক্ষে নিজেদের প্রতিরোধ ও অটল অবস্থানের কথা জানিয়েছে ইউক্রেন। দখলদারদের কাছে ইউক্রেন কখনো মাথা নত করবে না বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হেরার্দো দানিয়েল তাতা মার্তিনো। 2023 সালে মায়ামির প্রশিক্ষকের দায়িত্ব নেওয়ার পর তার হাত ধরেই ক্লাবটিতে যোগ দেন লিওনেল মেসি, সুইস সুয়ারেস, সেরহিও বুস্কেটস ও জর্দি আলবার মতো বার্সেলোনার সাবেক তারকারা। তার কোচিংয়ে 2023 লিগস কাপ জেতার পাশাপাশি 2025 ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় মায়ামি। যদিও শেষটা ভালো হয়নি মার্তিনোর। 2024 মেজর লিগ সকারের প্লে অফে প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ক্লাবটি। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন, শিগগিরই আইনে রূপান্তর। গাড়ি ভাঙচুরের গুজবে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত 7। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী।
গণহত্যা মামলায় সেনা ও পুলিশ কর্মকর্তা সহ 8জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। এবং স্বাধীনতার 53 বছরেও বিচার বিভাগ পৃথক না হওয়ায় আইনজ্ঞদের ক্ষোভ। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ। সবাইকে আবার শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।